হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের নয় অধ্যায়ের তৃতীয় সেশন 90 থেকে 94 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। তৃতীয় সেশন। এই সেশনের শুরুতে নিজ নিজ দলের সাথে বসে যাও। এবার পৃথিবী ও মহাবিশ্ব অধ্যায়টি যেহেতু বাড়ি থেকে ইতোমধ্যে পড়ে এসেছো, তাই এখন নিজেরা আলোচনা করো। যদি পড়া না হয়ে থাকে তাহলে আলোচনার ফাঁকে ফাঁকে পড়েও নিতে পারো। কোনো জায়গা বুঝতে কষ্ট হলে শিক্ষকের সহায়তা নাও। কোনো প্রশ্নের উত্তর শিক্ষকের কাছে নাও থাকতে পারে, সেক্ষেত্রে প্রশ্নগুলো নোট করে রাখো। পরে শিক্ষক সহ সবাই মিলে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারো। এবার প্রশ্নগুলোর উত্তর লেখো। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে কোন তথ্যটি তোমার কাছে সবচেয়ে চমকপ্রদ মনে হয়েছে? তো চলো এই প্রশ্নটির অ্যান্সারটি আমরা দেখি। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বিগ ব্যাং তত্ত্ব আমার কাছে বেশি চমকপ্রদ মনে হয়েছে, কারণ এই বিগ ব্যাং দিয়েই মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল, প্রসারণ শুরু হয়েছিল। যে একসময় একটি বিন্দুর সমান ছিল তা এই বিগ ব্যাং দিয়ে আকারে 100 বিলিয়ন আলোক বর্ষের সমান। তারপরে প্রশ্নটি হচ্ছে, এই অধ্যায়ে নতুন কোন কোন শব্দ জানলে যেগুলো অর্থ আগে জানতে না? এই অধ্যায়ে যে শব্দ চিনেছি যা আগে জানতাম না: 1 বিগ ব্যাং, 2 নিউক্লিয়ার ফিউশন, 3 সুপারনোভা বিস্ফোরণ, 4 ব্ল্যাক হোল, 5 হোয়াইট ডোয়ার্ফ, 6 মিনিট পার্টিকেল, 7 ডার্ক এনার্জি, 8 ডার্ক ম্যাটার। আচ্ছা, তো আমরা যেহেতু বিগ ব্যাং এবং ব্ল্যাক হোল ষষ্ঠ শ্রেণীতে পড়েছিলাম, তাই এই দুইটা যদি কেউ না জেনে থাকো তাহলে এটা দেওয়ার দরকার নেই। তারপরের প্রশ্নটা বলা হয়েছে, মহাবিশ্বের ধারণা নিয়ে মানুষের ধ্যান ধারণা সময়ের সাথে পরিবর্তিত হয়েছে কিসের ভিত্তিতে? প্রাচীনকালে মানুষ মহাবিশ্ব নিয়ে নানা ধরনের কাল্পনিক ধ্যান ধারণা পোষণ করত, কিন্তু পরবর্তীতে বিজ্ঞান মনস্ক চিন্তার ভিত্তিতে তাদের ধ্যান ধারণা পরিবর্তিত হতে থাকে। তারপরের প্রশ্ন, তুমি নিজে কি কখনো রাতের আকাশে ভালোভাবে লক্ষ্য করেছো? তোমার নিজের কোনো পর্যবেক্ষণের সাথে সূর্যকে ঘিরে পৃথিবীর ঘূর্ণন, সৌরজগতের অন্যান্য উপগ্রহ, নক্ষত্রমণ্ডলী ও গ্যালাক্সি ইত্যাদির কোনো সম্পর্ক খুঁজে পাও? তো চলো অ্যান্সারটি দেখি। হ্যাঁ, এসব কিছুর ঘূর্ণন আমার একটি পর্যবেক্ষণের সাথে সম্পর্কযুক্ত। পর্যবেক্ষণটি হলো লাটিমের ঘূর্ণন। লাটিম তার সরু আল এর উপরে দাঁড়িয়ে নিচে নিচে পাক খায়, একই সাথে মাটির উপর বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে আসে। এভাবে লাটিমের দুই ধরনের গতি আছে, একটি নিজ অক্ষের উপর ও অন্যটি মাটির উপরে ঘুরে আসা। একইভাবে পৃথিবীরও দুই ধরনের ঘূর্ণন, যথা নিজ অক্ষের উপর আহ্নিক গতি ও সূর্যের চারদিকে এটা বার্ষিক গতি ঘুরে আসা। এর ফলে দিন ও রাত হয়, মানে বার্ষিক গতির ফলে দিন ও রাত হয়। একইভাবে অন্যান্য নক্ষত্র, গ্রহেও একই ধরনের ঘূর্ণন হয়ে থাকে। তারপরের প্রশ্নটি বলা হয়েছে যে, পরের প্রশ্নের আগে এখানে কিছু কথা বলে নেওয়া হয়েছে, এটা ইম্পর্টেন্ট কিছু না, এটা তোমরা পড়ে নেবে। আমি প্রশ্ন থেকে আলোচনা করছি। গল্পটার প্রেক্ষাপট এবং মূল বিষয়বস্তু কি? অর্থাৎ এখানে একটি গল্প তৈরি করতে বলেছে। তো আমি এখানে তোমাদের সামনে একটি গল্প তুলে ধরেছি, আর এই গল্পটা তোমরা দেখো এবং দেখার পরে আমি তার পরের থেকে অ্যান্সার দিব, আর নিজেরা গল্পটি তৈরি করবে, নিজেদের গল্প। প্রশ্নটা হচ্ছে, গল্পটার প্রেক্ষাপট এবং মূল বিষয়বস্তু কি? গল্পের মূল প্রেক্ষাপট ও বিষয়বস্তু। গল্পের মূল প্রেক্ষাপট ও বিষয়বস্তু হলো কল্পনার আগামী পৃথিবী, যে পৃথিবীতে সবকিছুই হবে মেশিন বা ডিজিটাল প্রযুক্তি নির্ভর। হাতের ইশারাতে সে পৃথিবীর অনেক কাজ করা সম্ভব। পরের প্রশ্নটি বলা হয়েছে, কল্পবিজ্ঞানের গল্পে কি কি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয়েছে অথবা কোন কোন বৈজ্ঞানিক তথ্যের প্রসঙ্গ এসেছে? এর আনসারটি আমরা দেখে নিই, চলো।
কল্পবিজ্ঞানের এই গল্পে যেসব বৈজ্ঞানিক জ্ঞানের প্রসঙ্গ এসেছে, বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি, রোবট, উড়ন্ত গাড়ি ইত্যাদি। তারপরের প্রশ্নটি বলা হয়েছে, অর্থাৎ লাস্ট প্রশ্ন, এই গল্পে বৈজ্ঞানিক কোনো তথ্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে তোমার মনে হয়েছে? হলে সেটা কি এবং কেন তোমার এমনটা মনে হলো? আমার মতে এই গল্পে বৈজ্ঞানিক কোনো তথ্য তেমন ভুলভাবে উপস্থাপন করা হয়নি। সো ভিউয়ার্স, আজকে ছিল আমার এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি তোমাদের সকলেরই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।